ইকতা ব্যবস্থার উদ্ভব ও বিকাশ। ডব্লিউ.এইচ. মোরল্যান্ড লিখেছেন যে সুলতানি যুগে ছোট বা বড় ভূমিখণ্ড থেকে ভূমি রাজস্ব আদায়ের অধিকার হলো ইকতা, টেরিটোরিয়াল অ্যাসাইনমেন্ট। এর বিনিময়ে ইকতার অধিকারী মুক্তিকে সামরিক দায়িত্ব পালন করতে হতো। সুলতানি যুগে কর ব্যবস্থার মাধ্যমে কৃষকের উদ্বৃত্তের একাংশ সংগ্রহের ব্যবস্থা হয়। কৃষকের কাছ থেকে উদ্বৃত্ত আহরণের জন্য একটি কাঠামোর দরকার হয়। শাসক সম্প্রদায়ের মধ্যে এই উদ্বৃত্ত বণ্টনের ব্যবস্থা করতে হয়। উদ্বৃত্ত আহরণ ও বণ্টনের জন্য একটি সরকারি যন্ত্রের প্রয়োজন হয়। এই যন্ত্রের একটি বিশিষ্ট অঙ্গ হল ইকতা। সুলতানি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর কোনো ক্ষতি না করে ইকতার মাধ্যমে কর সংগ্রহ ও বণ্টনের ব্যবস্থা হয়। ইকতা হলো ভূমি রাজস্বের বন্দোবস্ত এবং ইকতার অধিকারী হলেন মুক্তি। দ্বাদশ শতকের একজন রাষ্ট্রনেতা আদর্শ ইকতা ব্যবস্থার নিম্নলিখিত বর্ণনা দিয়েছেন। ইকতার মালিক মুক্তি তার অধীনস্থ কৃষক বা রায়তের কাছ থেকে নির্ধারিত মাল বা ভূমি রাজস্ব আদায় করবেন। কৃষকের ওপর তার কোনো অধিকার নেই। কৃষকের কাছ থেকে রাজস্ব আদায়ের পর তার স্ত্রী, পুত্র, সম্পত্তি ও পণ্যের উপর মুক্তি কোনো অধিকার থাকে না। কৃষকের ওপর মুক্তির অন্য কোনো অধিকার নেই। প্রজা বা কৃষক প্রয়োজন বোধ করলে সুলতানের দরবারে এসে তাদের অবস্থা জানাতে পারে। মুক্তি তাদের বাধা দিতে পারেন না। সমকালীন রাষ্ট্রনেতা নিজামুল মুলক ইকতা ব্যবস্থার অন্য একটি বৈশিষ্ট্যের জোর দিয়েছেন। সুলতান ইকতার মালিক, তিনি খুশিমতো ইকতা দেন এবং ইকতার অধিকারী ততদিন ইকতা ভোগ করেন যতদিন সুলতান তা চান। মুক্তি ইকতার কর আদায় ও ভোগের অধিকারী, তবে এ কর সুলতানের প্রাপ্য। ইকতার রাজস্ব ভোগ করবার জন্য ইকতার অধিকারীকে কয়েকটি অবশ্য পালনীয় শর্ত পালন করতে হতো। প্রধান শর্তটি হলো তিনি ইকতার আয় থেকে সৈন্যবাহিনী পোষণ করবেন এবং সুলতানের প্রয়োজন হলে তা সরবরাহ করবেন। ইকতার রাজস্ব তাকে দেওয়া হয় প্রধানত সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য। নিজামুল মুলক জানিয়েছেন যে ইকতার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের সৈন্যবাহিনী পোষণ ছিল স্বাভাবিক, যদিও আগের দিনে সুলতানরা রাজকোষ থেকে সরাসরি নগদ অর্থ দিয়ে সৈন্য পুষতেন। মুক্তির পালনীয় কর্তব্য ছিল প্রধানত দুটি। তিনি কর সংগ্রাহক এবং সৈন্যবাহিনীর অধ্যক্ষ ও বেতনদাতা। সুলতানি যে অঞ্চলে সুলতানের নিজস্ব তত্ত্বাবধান থাকত তার নাম হচ্ছে খালিশা। এখানে সুলতানের রাজস্ব বিভাগীয় কর্মচারী আমিলরা সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হবার পর রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠেনি। সুলতানরা তাদের সৈন্যদক্ষদের মধ্যে বিজিত অঞ্চল ভাগ করে দিয়েছিলেন। তারা এই সমস্ত অঞ্চল থেকে লুটপাট করে বা থোক নগদ অর্থ আদায় করে তাদের ব্যয় নির্বাহ করতেন। বিজয়ী তুর্কিদের কাছে ইকতা ব্যবস্থা ছিল অতি পরিচিতি। সামরিক নেতাদের নাম হয়ে গেল মুক্তি এবং তাদের অধীনস্থ ভূমির নাম হলো ইকতা। মাঝে মাঝে ইকতাকে বিলায়েত এবং মুক্তিকে ওয়ালি বলে উল্লেখ করা হয়েছে। সুলতানি শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে ইকতার চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। যেসব অঞ্চল ছিল স্বশাসিত সেগুলি ক্রমশ স্বাধীনতা হারিয়ে ইকতায় পরিণত হয়। সুলতান ইলতুৎমিশ থেকে শুরু করে দিল্লির সুলতানরা মুক্তিদের এক ইকতা থেকে অন্য ইকতায় বদলি করে দিতেন। এজন্য প্রথম দিকে ইকতা ঘিরে কায়েমি স্বার্থ বা বংশানুক্রমিকতা গড়ে উঠতে পারেনি। মুক্তিদের ওপর পরিষ্কার নির্দেশ ছিল সুলতানের আদেশ পাওয়া মাত্র তাদের সৈন্যবাহিনী নিয়ে হাজির হতে হবে। ইকতা ব্যবস্থার প্রথম দিকে মুক্তিদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখতে হতো না। সুলতানের কোষাগারে বার্ষিক নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার কোনো দায় ছিল না। মুক্তি তার ইচ্ছামতো তার বড় ইকতার একাংশের অন্য কোনো ব্যক্তিকে পত্তনি দিতে পারতেন। সাধারণত এই পদ্ধতি অনুসরণ করে অনেক ইকতাদার তার অধীনস্থ সৈন্যদের বেতন দিতেন। সুলতানি যুগের প্রথম থেকে সুলতানরা খালিশা ও ইকতার তাৎপর্য সম্পর্কে সজাগ ছিলেন। ইলতুৎমিশ তার ভাতিন্ডার খালিশা জমি তত্ত্বাবধানের জন্য একজন বিশ্বস্ত কৃতদাসকে দায়িত্ব দিয়েছিলেন। দিল্লি ও দোয়াব সুলতানের খালিশা জমি অন্তর্ভুক্ত ছিল। ইলতুৎমিশ সম্ভবত তার কেন্দ্রীয় অশ্বারোহী বাহিনী সৈনিকদের ব্যয় নির্বাহের জন্য কয়েকটি গ্রাম নির্দিষ্ট করে দেন। এগুলিও ইকতা বলে পরিচিতি লাভ করে। গিয়াসউদ্দিন বলবন ইকতা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি ও দুর্নীতি লক্ষ্য করেছিলেন। যে সমস্ত সৈনিক সামরিক দায়িত্ব পালন করত না বা অসমর্থ হয়ে পড়েছিল তিনি তাদের ইকতা কেড়ে নেন। বংশানুক্রমিক নীতি যাতে ইকতা ব্যবস্থার মৌলিক চরিত্র ক্ষুণ্ণ না করে সেদিকে তিনি নজর রাখেন। বলবনের সংস্কারের ফলে ইকতা ব্যবস্থা শক্তিশালী হয়েছিল। তিনি এ ব্যবস্থার বিরোধী ছিলেন না। বারানীর লেখা থেকে জানা যায় ত্রয়োদশ শতকের শেষ হবার আগেই ইকতা ব্যবস্থার চরিত্রে কয়েকটি পরিবর্তন ঘটে যায়। সুলতানরা নির্দেশ দেন যে ইকতার উদ্বৃত্ত রাজস্ব রাজকোষে জমা দিতে হবে। ইকতার সম্ভাব্য আয় এবং সৈন্যবাহিনীর জন্য ব্যয় হিসাব করা হতো। বলবন ইকতার হিসাব রাখার জন্য মুক্তির সঙ্গে একজন
হিসাবরক্ষক, যিনি খাজা নামে পরিচিত, তাকে নিযুক্ত করা হয়। সরকার জানতে চান ইকতার আয় কত এবং কিভাবে সে অর্থ ব্যয় হয়। আলাউদ্দিনের শাসনকালে ইকতা ব্যবস্থার গঠন ও চরিত্রে আরও পরিবর্তন আসে। সুলতান নতুন অঞ্চল জয় করে রাষ্ট্রের আয়তন বাড়ান, আবার সেই সঙ্গে পুরনো অঞ্চলে সমস্ত শ্রেণীর কৃষকের ওপর কর ধার্য ও আদায়ের ব্যবস্থা করেন। সাম্রাজ্যের সম্পদের ইকতা ব্যবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী করে তুলেছিল। ইকতার গঠন সম্পর্কে কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুলতান তার অফিসারদের দূরবর্তী অঞ্চলে ইকতা দেন, নিকটবর্তী অঞ্চলগুলিকে খালিশায় পরিণত করেন। মধ্য দোয়াব ও রোহিলখণ্ড অঞ্চল খালিশার অধীনে আসে। সুলতানের নিজস্ব অশ্বারোহী সৈনিকদের বেতনের পরিবর্তে ইকতা দানের ব্যবস্থা বাতিল হয়ে যায়। খালিশা থেকে সমস্ত আয় রাজকোষে জমা হয় এবং সৈনিকদের নগদ বেতন দেওয়া হয়। মুহাম্মদ তুগলকের রাজত্বের শেষ পর্যন্ত এই ব্যবস্থা চলেছিল। তবে আলাউদ্দিনের খলজি তার সৈন্যবাহিনীর অফিসার মুক্তি বা ওয়ালিদদের ইকতা দানের ব্যবস্থা বজায় রেখেছিলেন। আলাউদ্দিন ইকতা ব্যবস্থা যে পরিবর্তন নিয়ে এলেন তা হলো সরকারি আমলারা ইকতার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন। সুলতান ইকতার জমি জরিপ করে ধার্য ও আদায়ের আদেশ দেন। দেওয়ানি উজিরাত বা রাজস্ব বিভাগ প্রত্যেক ইকতার রাজস্বের পরিমাণ নির্ধারণ করে দেয়। রাজস্ব বিভাগ সর্বদা সম্ভাব্য রাজস্বের পরিমাণ বাড়ানোর চেষ্টা করত। এই সম্ভাব্য রাজস্বের হিসাব থেকে একাংশ মুক্তির অধীনস্থ সৈন্যদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হতো। যে অঞ্চল থেকে সৈন্যদের জন্য নির্দিষ্ট অর্থ আদায় করা হবে তাও পৃথকভাবে দেখানো হতো। বাকি অঞ্চলের আয় থেকে মুক্তি নিজস্ব ব্যয় ও তার অধীনস্থ কর্মচারীদের ব্যয় নির্বাহ করা হতো। এই দুই খাতে ব্যয় নির্বাহ করার পর যে অর্থ উদ্বৃত্ত থাকত তা রাজকোষে জমা দিতে হতো। এই পরিস্থিতিতে মুক্তিরা ইকতা থেকে তাদের আয় কম করে দেখানোর চেষ্টা করতেন। উদ্বৃত্ত রাজস্ব যা রাজকোষে জমা দেওয়ার কথা তাও কম করে দেখানো হতো। আলাউদ্দিনের সংস্কারের ফলে ইকতাগুলিকে আয় ব্যয়ের ক্ষেত্রে গোপনীয়তা, অবিশ্বাস ও দুর্নীতি দেখা দেয়। মুক্তিরা নিজেদের আয় বাড়ানোর জন্য অধীনস্থ অফিসারদের ওপর কড়া নজর রাখতেন, আবার সুলতান মুক্তিদের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতেন। প্রয়োজন বোধ করলে সুলতান মুক্তিকে বন্দী এমনকি দৈহিক নির্যাতন করতে পারতেন। মুক্তিরা অধীনস্থদের উপর একই নীতি প্রয়োগ করতেন। বারানি জানিয়েছেন যে আলাউদ্দিনের রাজস্বমন্ত্রী সরব কাহিনী, জালিয়াতি ও গোপনীয়তা ধরার জন্য গ্রামের হিসাবরক্ষক ও পাটোয়ারিদের হিসাবপত্র কঠোরভাবে পরীক্ষা করেন। কোনো রকম ত্রুটি দেখা গেলে তাদের কঠিন শাস্তি দেওয়া হতো। আফিফ মন্তব্য করেছেন যে এই মন্ত্রী ইকতা ধার্য রাজস্বের ওপর বাড়তি কর চাপিয়েছিলেন। সম্ভবত এ ধারণা থেকে যে ভূমির প্রকৃত আয় গোপন করা হয়েছে, এর ফলে অবশ্য সমগ্র রাজ্যের দুর্ভাগ্য ও ধ্বংস নেমে আসে। গিয়াসউদ্দিন তুগলক ইকতা ব্যবস্থায় বড় ধরনের মৌলিক পরিবর্তন ঘটাননি, বরং এ ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের ফলে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ঢুকে পড়েছিল তিনি সেগুলিকে দূর করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তিনি নির্দেশ দেন যে অর্থ দপ্তর মুক্তি বার্ষিক জমা কখনো 1/10 বা 1/11 অংশের বেশি বাড়তে তারা কিন্তু পারবে না। মুক্তির ওপর স্থাপিত বাড়তি কর শেষ পর্যন্ত কৃষকের কাঁধে গিয়ে চাপে। মুক্তি তার অধীনস্থ সৈন্যদের জন্য নির্দিষ্ট ইকতার অর্থের কোনো অংশ নিতে পারবেন না। মুক্তির কর্মচারীরা তাদের বেতনের ওপর 0.5% বা 1% বাড়তি নিলে শাস্তি দেওয়া যাবে না। মুহাম্মদ তুগলকের শাসনকালে ইকতা ব্যবস্থার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত হয়। ইকতা শাসনের দুটি বৈশিষ্ট্য কর সংগ্রহ ও সৈন্যবাহিনী পোষণ। পৃথকীকরণের কাজ শুরু হয়। সম্ভবত রাষ্ট্রীয় আয় বাড়ানোর জন্য পৃথকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছিল। বারানি জানিয়েছেন যে কন্ট্রাক্টর ও বণিক নিজাম মাইন ও নজরত খান যথাক্রমে কারা ও বিদরের ইকতা রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিলেন। শরণ নামে এক হিন্দু গুলবর্গা ও গোবার অঞ্চলে ইজারা নিয়েছিলেন। এদের সৈন্য রাখার কোনো দায় দায়িত্ব ছিল না। ইবন বতুতা আমরোহা অঞ্চলের ওয়ালির যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় শুধু রাজস্ব আদায় করা। এখানকার ওয়ালি বা মুক্তি 1500 গ্রাম থেকে প্রায় 6 মিলিয়ন টাকা রাজস্ব আদায়ের অধিকার পান। আদায়কৃত অর্থের 20/1 তিনি নিজের জন্য রেখে বাকি অংশ রাজকোষে জমা দিতেন। মুহাম্মদ তুগলকের রাজত্বকালে ইকতা ব্যবস্থার সর্বোত্তম বর্ণনা পাওয়া যায় মাসালিক অল আফসার নামক গ্রন্থে। 10,000 সৈন্যের অফিসার খান থেকে 100 সৈন্যের সিপাহসালার সকলে বেতনের পরিবর্তে ইকতা ভোগ করত। ইকতার সম্ভাব্য আয়ের যে হিসেব করা হতো তা সব সময় ব্যয়ের সমান হতো না। অনেক সময় দেখা যেত সৈন্যরা রাজকোষ থেকে বেতন পায় আর অফিসারদের বেতন হয়েছিল ইকতার আয় থেকে। খলজিদের সময় থেকে গিয়াসউদ্দিন শাসন পর্যন্ত সৈন্য ও অফিসারদের বেতন পুরোটাই আসত ইকতার আয় থেকে। মুহাম্মদ তুগলকের সময় থেকে ইকতার একটি নির্দিষ্ট অংশের আয় থেকে সৈন্যদের বেতন মেটানো হয়েছিল।
এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে ফিরোজ তুগলক তিনি ক্ষমতা লাভ করছেন। এই জন্য অভিজাতদের সুযোগ সুবিধা দিয়ে তিনি তার শাসন শুরু করেছিলেন। তিনি সুলতানি রাজ্যের জন্য রাজস্বের নতুন হিসাব প্রস্তুত করেন। তার সময় জমার মোট পরিমাণ দাঁড়ায় 6.75 থেকে 6.85 কোটি টাকা। ফিরোজ তুগলকের শাসনকালে ওই জমার কোনো পরিবর্তন হয়নি। জমা স্থায়ীভাবে নির্ধারিত হয়, মুক্তিদের আর কখনো বাড়তি রাজস্ব দিতে হয়নি। মুক্তিদের রাজস্বের হিসাব নিয়েও কোনো ঝামেলা ছিল না। হিসাব পরীক্ষার ক্ষেত্রে কড়াকড়ির অবসান হয়। ফিরোজ তুগলক তার বিশিষ্ট অভিজাতদের বেতন অনেকখানি বাড়িয়ে দেন। এদের গড় আয় ছিল বার্ষিক 4 থেকে 13 লক্ষ টাকা। নগদ অর্থের পরিবর্তে তাদের ইক্তা এবং পরগনা দেওয়া হয়। আফিফের বর্ণনা থেকে জানা যায়, ইক্তার মধ্যে মুক্তিদের ব্যক্তিগত বেতন এবং সৈন্যদের বেতনের জন্য পৃথক অঞ্চল নির্দিষ্ট করা হয়েছিল। ফিরোজ তুগলকের শাসনকালে ইক্তার ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল হতে থাকে। ইক্তার 2 অংশের মধ্যে বিভাজন রেখা ক্রমশ অস্পষ্ট হতে শুরু করে। ফিরোজ তুগলকের রাষ্ট্রনীতি ছিল ইক্তা ব্যবস্থার মাধ্যমে জমি অভিজাত ও সরকারি কর্মচারীদের মধ্যে বণ্টন করা। ইক্তার বণ্টনের ব্যাপারে তিনি ছিলেন সুলতানদের মধ্যে সবচেয়ে উদার। সুলতানের উদার নীতির ফলে ইক্তার পরিমাণ বাড়ে এবং সেই হারে খালিসার পরিমাণ কমে। আবার খালিসার মধ্য থেকে তিনি সৈন্যদের বেতনের জন্য জমি দেন, যা ওয়াজ নামে পরিচিত। যে সমস্ত সৈনিকদের জমি দেওয়া যায়নি তাদের নগদ অর্থে বেতন দানের ব্যবস্থা করা হয়েছিল। ইক্তার উদ্বৃত্ত রাজস্ব থেকে তাদের বেতন দেওয়া হতো। আফিফ জানিয়েছেন, ফিরোজ তুগলকের এই ব্যবস্থার ফল ভালো হয়নি। ইক্তা থেকে সৈন্যরা তাদের নির্দিষ্ট বেতনের মাত্র অর্ধেক পেত। সৈন্যরা তাদের বেতনপত্র ইতলক ইজারাদারদের কাছ থেকে বেতনের 1/3 মূল্যে বিক্রি করে দিত। ইক্তা ব্যবস্থার বিবর্তনের ইতিহাস ফিরোজ তুগলকের রাজত্বকালে আরও একদিক থেকে গুরুত্বপূর্ণ। তার সময় ইক্তা ব্যবস্থার বংশানুক্রমিক উত্তরাধিকার নীতি স্বীকৃতি লাভ করেছিল। বারানির মতে খলজি বিপ্লবের পর সুলতানি অভিজাততন্ত্রের কাঠামোগত পরিবর্তন ঘটে। সাধারণ মানুষ অভিজাত শ্রেণীতে স্থান লাভ করে। ফিরোজ তার কোনো অভিজাত মারা গেলে তার সন্তানকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিলেন। শুধু উচ্চপদ নয়, অভিজাতের সন্তান তার পিতার ইক্তাও পেত। সৈন্যদের সাধারণ ওয়াজের ক্ষেত্রেও এই নীতি অনুসৃত হতো। ফিরোজ তুগলকের বংশধররা ইক্তার ব্যবস্থার উপর কেন্দ্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে পারেননি। মোবারক শাহ এক অভিজাতকে লাহোরের ইক্তা দেন, তার অধীনে 2000 সৈন্য ছিল। ইক্তা ব্যবস্থার সঙ্গে সামরিক দায়িত্ব কখনো যুক্ত হতো। সুলতানরা ইচ্ছা করলে এক ব্যক্তির কাছ থেকে ইক্তা কেড়ে নিয়ে অন্য ব্যক্তিকে দিতে পারতেন। তবে এগুলি সবই ছিল ব্যতিক্রম। আসল চিত্রটি ছিল মুক্তি ইক্তা ও পরগনা ভোগ করত, তাকে সামরিক দায়িত্ব পালন করতে হতো। লোদিদের শাসনকালে ইক্তা ব্যবস্থার চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটেনি। শুধু ইক্তা শব্দের স্থান নিয়েছিল সরকার ও পরগনা। প্রত্যেক সরকারের মধ্যে ছিল কয়েকটি পরগনা। সরকার ছিল মুক্তির সদর কার্যালয়। প্রত্যেক সরকারের রাজস্ব স্বতন্ত্রভাবে নির্ধারিত হতো। যে অভিজাত সরকারের দায়িত্ব পেতেন তাকে কয়েকটি সামরিক ও বেসামরিক কর্তব্য পালন করতে হতো। সিকান্দার লোদি সরকারের বাড়তি রাজস্বের ভাগ নিতে চাননি। সরকার প্রধান ও তার সরকারকে খণ্ডে খণ্ডে ভাগ করে অধীনস্থ ইক্তাদের বসাতেন। অধীনস্থ ইক্তাদার আবার তার অংশ ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বন্দোবস্ত দিয়ে রাজস্ব আদায় করে সৈন্যদের বেতন মেটাতেন। ইক্তাদার সুলতানের মতো বিদ্বান ধর্মপ্রাণ ব্যক্তি বা দাতব্য প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ভূমি দান করত। এগুলির নাম মিল্ক, ইনাম বা ইদরার। দান গ্রহীতা সারা জীবন বা বংশানুক্রমিকভাবে এগুলি ভোগ করার অধিকার পেত। অনেক সময় সুলতানরা ইক্তার একাংশ এভাবে দান করে দিতেন। এক্ষেত্রে ইক্তাদারদের আয় কমে যেত। লোদি যুগে ইক্তা ব্যবস্থার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়েছিল। বংশানুক্রমিক উত্তরাধিকারের নীতি স্বীকৃত পেয়েছিল। সুলতানরা ইক্তার শাসন, রাজস্ব আদায় ইত্যাদি ব্যাপারে হস্তক্ষেপ করতেন না। হিসাব পরীক্ষার কড়াকড়ি ছিল না। তবু বলা যায় সুলতানি যুগে শেষ পর্যন্ত ইক্তা ব্যবস্থার মূল চরিত্র এবং এর বৈশিষ্ট্যগুলি অক্ষুণ্ণ ছিল। মুঘলরা সুলতানি যুগের ইক্তা ব্যবস্থার উপর আরও বিস্তারিত ও জটিল জায়গির ব্যবস্থা গড়ে তোলেন।